7 বছর পর দেশে ফিরছে তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদেয়ান। বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশে চলে যায়। আজ এত বছর পর বুকে ডিভোর্স দিতে বাড়ি ফিরছে সে। তালুকদার বাড়ি আজ জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। রঙিন মরিচা বাতি আর সাজসজ্জায় পুরাতন জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে। তালুকদার বাড়ির বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরছে। এইটুকু আয়োজন অবশ্যই করার প্রয়োজন ছিল। তবে বাড়ির বাহিরের আর ভিতরের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। বর্তমানে বাড়ির সকলে নীরব আর শান্ত, তাদের মুখে হাসির ছিটেফোঁটাও নেই। বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি, তখনই তার ফোনে পরিচয় এক নাম্বার দেখে মেসেজ আসে। সৃষ্টি টিভির স্ক্রিনের উপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনের মেসেজ পড়তে থাকে। মেসেজে সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল, আমি ফ্লাইটে উঠে পড়েছি। 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাব। সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে। সৃষ্টির ফোনে মেসেজ করা ব্যক্তি আর কেউ না, তার বড় ভাই তালুকদার বাড়ির বড় সন্তান ডক্টর আদ্রিয়ান রেদেয়ান। সৃষ্টি রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়, এরপর তার ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে। রান্নাঘরে বিভিন্ন প্রকারের খাবার রান্না করে যাচ্ছেন শার্লিন বেগম, যিনি তালুকদার বাড়ির বড় গিন্নি। উনি আদ্রিয়ান আর সৃষ্টির মা। রান্নাঘরের গ্যাসের চুলায় বিরিয়ানি রান্না করছেন শার্লিন বেগম, কারণ আদ্রিয়ান তার মায়ের হাতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যা তার সবচেয়ে প্রিয় খাবার। তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় থাকা বিরিয়ানির উপর। তখনই রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি। সে শার্লিন বেগমের কাছে গিয়ে বলে, আম্মু, আদ্র ভাইয়া মেসেজ করেছিল আমায়। ভাইয়া ফ্লাইটে উঠে পড়েছে। 6 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাবে। সৃষ্টির কথা শুনে শার্লিন বেগম খুশি হয়ে যায়। আজ 7 বছর পর তার সন্তান দেশে ফিরবে। তার সন্তানকে একবার দেখার জন্য, জড়িয়ে ধরার জন্য কত ছটফট করছে শার্লিন বেগম। আজ অবশেষে তার সকল অপেক্ষার সমাপ্তি হবে, তার ছেলে তার কোলে ফিরে আসবে। তবে শার্লিন বেগম একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়, তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায়। সৃষ্টি তার মায়ের মুখ এমন গম্ভীর হয়ে যাওয়া দেখে প্রশ্ন করে, আম্মু, হঠাৎ করে কি হলো তোমার? ভাইয়া আসছে শুনে খুশি হবনি তুমি? শার্লিন বেগম সৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে উঠে, মেঘ নামটা শুনে আমি তো ভালোবাসি তোকে গল্পটার কপি মনে করবেন না দয়া করে। এই দুইটা গল্প একদম আলাদা প্লটে তৈরি। একবার পড়ে দেখুন, বুঝতে পারবেন। মেঘ কোথায়? শার্লিন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায়। মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়া কারণ সে এখন বুঝতে পারে। সৃষ্টি অসহায় মুখ করে বলে, উপরে ওর রুমে। আচ্ছা আম্মু, সত্যি কি মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে? আদ্র ভাইয়া আর মেঘের কি একসাথে সংসার করা এখনো হবে না? সৃষ্টির কথার জবাব শার্লিন বেগম দিতে পারে না, সে শুধু ছট করে বলে, ভাগ্য যা লিখা আছে তাই হবে। শার্লিন বেগম আর কনে কথা বলে না, বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে। আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন জামান সাহেব, যিনি হলেন এই তালুকদার বংশের কর্তা, আদ্রর বাবা, যার পোশাক আর চলাফেরায় আভিজাত্যর ছাপ স্পষ্ট ফুটে ওঠে। শার্লিন বেগম রুমে এসে দেখেন জামান সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। শার্লিন বেগম তার কাছে এগিয়ে যায়। জামান সাহেব শার্লিন বেগমের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তার স্ত্রী এখন তাকে কি বলবে তা উনি আগে থেকেই জানেন। জামান সাহেব গম্ভীর কণ্ঠে বলে, মেঘকে বলো ব্যাগ গুছিয়ে নিচে আসতে। ওর জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছি আমি। জামান সাহেব আর শার্লিন বেগমকে কথা বলার সুযোগ দেয় না। দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। শার্লিন বেগম দীর্ঘশ্বাস ছাড়ে, এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। বাড়ির সকল জাঁকজমকপূর্ণ আয়োজন বেলকনি থেকে তাকিয়ে দেখছে মেঘ। তার বিয়ের সময় বাড়িটা এমন সুন্দর করে সাজানো হয়েছিল, লাল রঙের মরিচা বাতি জ্বলালো ছিল। মেঘের মনে পড়ে যায় তার এই বাড়িতে প্রথম আগমনের কথা। 15 বছর বয়সী বাচ্চা মেঘের বিয়ে হয় তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদেয়ানের সাথে। তখন আদ্রর বয়স অনুমানিক 18 বছর হবে। মেঘের মা তার জন্মের পরই মারা যায়। মা মরা মেয়েকে তার বাবা বড় করে। সৎ মায়ের অত্যাচার যাতে সহ্য করতে না হয়, এই জন্য তার বিয়ে করেনি তার বাবা। মা মরা মেঘকে সবসময় যত্ন আর ভালোবাসা গিয়ে আগলে রেখেছিলেন। কিন্তু বাবার ভালোবাসা আর যত্ন পাওয়ার ভাগ্য খুব বেশি দীর্ঘ হয়নি মেঘের। যখন মেঘের বয়স 14 বছর, তখন তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। বাবার মৃত্যুর পর মেঘের আশ্রয়স্থল তার চাচার বাসায়। কিন্তু চাচা আর চাচি তার বাবার সম্পত্তির লোভে তাকে তাদের বাসায় স্থান দিয়েছিল।
মেঘ বাবা তার সকল সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যায়। চাচার বাসায় প্রতিনিয়ত অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে মেঘ। এমনকি সারাদিন না খেয়ে ও থাকতে হয়েছে তার। মেঘের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জামান সাহেব। মেঘের বাবা পেশায় একজন ডক্টর ছিলেন। বিয়ে করার পর উনি পিএইচডি করার জন্য বিদেশে চলে যান, যার কারণে অনেকদিন ধরে মেঘের বাবা আর জামান সাহেবের মধ্যে দেখা হয়নি। প্রায় অনেক বছর পর জামান সাহেবের দেখা হয় তার এক পুরাতন বন্ধুর সাথে, যিনি তাকে মেঘের বাবার মৃত্যুর কথা বলেন আর মেঘের বর্তমান অবস্থার কথা। জামান সাহেব মেঘের কথা ভেবে কষ্ট পায়। এরপর উনি তার বন্ধুর সহায়তায় মেঘের চাচার বাসার ঠিকানা খুঁজে বের করে। মেঘকে তার সাথে নিয়ে আসতে চান উনি, কিন্তু তার লোভী চাচা চাচি তাকে দিতে চায় না। কিন্তু জামান সাহেব তার ক্ষমতা ব্যবহার করে মেঘকে তাদের কাছ থেকে নিয়ে আসে। তবে মেঘের চাচা চাচি থেমে থাকে না, তারা থানায় মামলা করে জামান সাহেবের বিরুদ্ধে। যেহেতু জামান সাহেব মেঘের রক্তের সম্পর্কের কেউ ছিল না, তাই পুলিশ মেঘকে তার চাচা চাচির কাছে ফেরত দিতে বলে, যার কারণে বাধ্য হয়ে জামান সাহেব মেঘের সাথে তার বড় ছেলে আদ্রিয়ানের বিয়ে দেয়। কিন্তু আদ্রিয়ান এই বিয়ে করতে চায়নি, তবে বাবার সিদ্ধান্তের বিপক্ষে যাওয়া তার দ্বারা সম্ভব ছিল না, যার ফলে বিয়ে দিন কবুল বলে আদ্রিয়ান পড়াশোনার অজুহাত দিয়ে বিদেশে চলে যায়। আজ 7 বছর পর আদ্র বাড়ি ফিরে আসছে, তবে তার একটাই শর্ত, মেঘ এই বাড়িতে থাকবে না। সে বাড়ি ফিরার পর জেনা মেঘকে না দেখে বেলকনিতে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ করছিল মেঘ। অল্প কিছু সময় পর রুমে ফিরে আসে। এইটা তার রুম নয়, বরং আদ্রর রুম। আদ্র বিদেশ যাওয়ার পর থেকে সে এই রুমেই থাকে। আদ্রকে কখনো সরাসরি দেখে নাই মেঘ। 7 বছর আগে বিয়ের আসরে কবুল বলার সময় দূর থেকে একবার দেখেছিল, ওই শেষবার আর দেখেনি। তবে আদ্রর রুমে বড় ফ্রেমে বাঁধা তার একটা ছবি আছে। মেঘ সেই ছবির কাছে যায়, কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর চোখ সরিয়ে নেয়, শান্ত স্বরে বলে, মিস্টার আদ্রিয়ান রেদেয়ান, চলে যাচ্ছি আমি। তবে যাওয়ার আগে শুধু একটাই চাওয়া, আপনার সাথে এই জীবনে আমার আর দেখা না হোক। কিছু মানুষ ভাগ্য থাকে, তবে জীবনে না। আজ থেকে বিয়ের সকল বন্ধন থেকে মুক্তি দিলাম আপনাকে, কথা দিলাম স্ত্রী অধিকার নিয়ে আর কখন ফিরে আসব না আপনার কাছে। বিদায় আমার অপ্রিয় স্বামী। মেঘ আদ্রিয়ানের ছবির সাথে আরও কিছু কথা বলে, এরপর ছবির নিচে থাকা ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তার হাত কিছু কেঁপে উঠে, চোখ গড়িয়ে অশ্রুকণা প্রবাহিত হয়। আদ্রিয়ানের সাথে তার কখনো দেখা হয়নি, সরাসরি কথা ও বলে তার সাথে। তবুও এক অদ্ভুত মায়া কাজ করত এই অপরিচিত মানুষটার উপর। কিন্তু ওই মানুষটা তাকে ভালোবাসে না, ঘৃণা করে। শুধু মায়ে তার জন্য এতদিন পরিবার আর মা বাবার সাথে যোগাযোগ করেনি। আদ্রিয়ান চলে যাওয়ার পর শার্লিন বেগম প্রতিদিন কান্না করত, তার সন্তানকে দেখার জন্য ছটফট করত। যা মেঘ দেখেছে, একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অপরাধবোধ তার মধ্যে কাজ করত। কিন্তু সে কিছু করতে পারত না। গত 3 দিন আগে মেঘের এডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে, তার ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স হয়েছে। জামান সাহেব তাকে সেখানে ভর্তি করেছেন। আর 3 দিন আগেই আদ্রিয়ান হঠাৎ করে সৃষ্টির ফোনে মেসেজ করে জানায় সে দেশে ফিরবে, কিন্তু শর্ত একটাই, মেঘকে ডিভোর্স দিবে। আর মেঘ যেন এই বাড়িতে থাকতে না পারে, যা মেঘ শুনে। যদি মেঘ আদ্রিয়ানকে ডিভোর্স না দেয় আর সে এই বাড়ি ছেড়ে চলে না যায়, তবে আদ্রিয়ান আর কখনো বাড়ি ফিরবে না। এর জন্য মেঘ সিদ্ধান্ত নেয় সে আদ্রিয়ানকে ডিভোর্স দিবে। আর তার পড়াশোনার জন্য ময়মনসিংহে চলে যেতেই হবে, সেখানে তাকে থাকতে হবে। তাই আজ মেঘ তালুকদার বাড়ি ছেড়ে ময়মনসিংহ চলে যাচ্ছে। আদ্রিয়ান আর তার ডিভোর্সের কথা পরিবারের সকলে জানে। জামিন সাহেব উকিলের সাথে কথা বলে সম্পূর্ণ ঠিক করেছে। জামিন সাহেব আপত্তি করেননি, কারণ উনি জানেন আদ্র কখনো মেঘকে তার বউ হিসাবে মেনে নিবে না। আর মেঘই বা কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে। মেঘের একটা ভবিষ্যতে রয়েছে, তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয়। তবে শুধু মেঘই ডিভোর্স পেপারে সাইন করেছে, আদ্রিয়ান করেনি। সে দেশে ফিরে তারপর সাইন করবে। বাড়ির অন্য সদস্যরা জামির সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছে, কারণ তারা ও জানে আদ্র মেঘকে ঘৃণা করে। যদিও শার্লিন বেগম প্রথমে আপত্তি করেছিলেন, তবে জামান সাহেবের সিদ্ধান্তের উপর কথা বলতে পারে নাই। আদ্রিয়ানের উপর দিকে একবার ফিরে তাকায়, এরপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘের ভাবনার মাঝে শার্লিন বেগম দরজায় কড়া নাড়েন। শার্লিন বেগম বলে, মেঘ, ড্রয়িং রুমে তোমার বড় আব্বু অপেক্ষা করছে তোমার জন্য। শার্লিন বেগমের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায়। এরপর ব্যাগপে গুছিয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছেন জামান সাহেব। সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ান।
মেঘ একবার তার বড় আব্বুর মুখের দিকে তাকায়, এরপর শার্লিন বেগমের কাছে যায়। মেঘ হাঁটু গেড়ে বসে যায়, তার পায়ের কাছে হাত দিয়ে ছুঁয়ে দেয় আর বলে, আমার জন্য দেয়া করো বড় আম্মু। শার্লিন বেগম তার মাথায় হাত রাখেন। শার্লিন বেগম সবসময় চেয়েছে আদ্রিয়ান বাড়ি ফিরে আসুক, কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চাননি। মেঘ এই বাড়ি ছেড়ে চলে যাক তাও চাননি। মেঘ আর সৃষ্টিকে উভয়কে মেয়ের মতো ভালোবেসেছেন। মেঘের জন্য আদ্র বাড়ি ছেড়ে চলে গেছে, যার জন্য উনি মেঘকে অপছন্দ করতেন। তবে ঘৃণা নয়, কারো প্রতি স্নেহ যত্ন প্রকাশ না করলে কি তাকে ভালোবাসা যায় না? মায়ের কাছে তার সকল সন্তান তো একই রকম হয়। তখনই ড্রয়িং রুমে উপস্থিত হয় সৃষ্টি, রুহুল আমিন, তার স্ত্রী নীলিমা বেগম আর তাদের সন্তান জুনাইদ। মেঘকে তাদের থেকে বিদায় নেয়, এরপর বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সদর দরজা অতিক্রম করার আগে একবার সম্পূর্ণ বাড়িটা পর্যবেক্ষণ করে। এইটা তার শিশুর বাড়ি ছিল, এখন আর নাই। মেঘ গাড়িতে উঠে বসে, জামান সাহেব তার পাশে ড্রাইভিং সিটে বসে। মেঘ একবার জামান সাহেবের দিকে তাকায়, উনি খুব শান্ত হয়ে ড্রাইভ করছে। গাড়ি চলতে শুরু করে, উদ্দেশ্য এখন ময়মনসিংহ যাওয়া। আর কখনো এই শহরে তার ফিরা হবে, এই বাড়িতে সে আর আসবে না। স্বামী নামক মানুষটার সাথে তার দেখা হবে না, কখনো না। 6 ঘন্টা পর বিমান বাংলাদেশ এসে পৌঁছায়। গাড়িতে থাকা সকল যাই নেমে পড়ে, শুধু একজন ছাড়া। বিমানের এক সিটে হাতে বই নিয়ে বসে আছেন এক ব্যক্তি, যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে থাকা বইয়ের দিকে। আশেপাশের মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারে না। বিমানের একজন মহিলা এয়ারস্টার এগিয়ে আসে সিটের দিকে, ব্যক্তির হাতে থাকা পাসপোর্টে তার নাম দেখে বিনয়ের সাথে বলে, এক্সকিউজ মি, মিস্টার আদ্রিয়ান রেদোয়ান, আপনি বাংলাদেশে এসে পড়েছেন। বিমান থেকে নামতে হবে এখন। বিমানের এয়ারস্টার কথা শুনে বই পড়া ব্যক্তিটা বিরক্ত হয়, নাক মুখ কুচকে তাকায় সামনের দিকে। ব্লু হেয়ার সংমিশ্রণের ডোরাকাটা শার্টটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মানুষটার সাথে। বাম হাতে তার ব্র্যান্ডেড ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে। মুখের আদল কোনা হিরোর থেকে কম নয়। ফর্সা ত্বক আর নাকটা বেশি উঁচু। মুখের চারপাশে চাপ দাড়ির ছাপ খুব ভালো করেই বোঝা যাচ্ছে। এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্য প্রশংসা করা হয়েছে, তার নাম ডক্টর আদ্রিয়ান রোদেয়ান। বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে তার বাড়িতে ফিরেছেন। বই পড়া বন্ধ করে আদ্রিয়ান তার সিটের আশেপাশে তাকায়। বিমানে এখন সে ছাড়া অন্য কোণে যাই উপস্থিত নাই। এয়ারহোস্টারের ডাকার কারণ সে এখন বুঝতে পারে। আদ্র বিমানের জানালা দিয়ে বাহিরে তাকায়, আজ 7 বছর পর সে বাংলাদেশে ফিরেছে। তার মাতৃভূমিকে আবার সচেখে দেখার সৌভাগ্য হয়েছে। আমেরিকায় যতই সে পড়াশোনা বা কেরিয়ার গড়ার জন্য যাক না কেনা, তার মন সবসময় তার দেশেই পড়েছিল। আদ্রিয়ান তার হাতে থাকা বই ব্যাগে ভরে নেয়। এরপর সিট থেকে উঠে দাঁড়ায়, সামনে থাকা এয়ারহোস্ট মহিলাকে কৃতজ্ঞতার সহিত বলে, সরি, বই পড়ার প্রতি মনোযোগ ছিল যে, আপনার কথা শুনতে পাইনি। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে। আদ্রিয়ান কথাটা বিনয়ের সহিত বলে, যা শুনে এয়ারহোস্ট বলে, ইটস অল রাইট স্যার। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে তার ব্যাগপে নিয়ে বিমান থেকে নেমে পড়ে। বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে তার মন জুড়িয়ে যায়। আমেরিকায় থাকতে অনেক মিস করেছে সে তার দেশকে। আদ্রিয়ান শান্তির নিঃশ্বাস ছাড়ে, এরপর বড়া বড়া পা ফেলে এগিয়ে যায় বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে আদ্রকে রিসিভ করার জন্য তালুকদার বাড়ি থেকে রুহুল আমিন আর সন্তান জুনাইদ। জামান সাহেব মেঘকে নিয়ে ময়মনসিংহে গিয়েছেন, যার কারণে উনি আসতে পারেননি। জুনাইদ প্রায় 1 ঘন্টা ধরে বিমানবন্দরের গেইটের দিকে তাকিয়ে আছে। মুস্ত সে আদ্রকে দেখার চেষ্টা করছে, কখন আদ্র আসবে আর সে তার কাছে যাবে। রুহুল আমিনের 2 সন্তান জুনাইদ আর জেবা। জেবা তালুকদার বাড়ির বড় মেয়ে, 3 বছর আগে তার বিয়ে হয়ে গেছে। জেবা এখন তার স্বামী আর সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে, আর জুনাইদ তার ছোট। ওর বয়স 12 বছর, তালুকদার বাড়ির সবচেয়ে ছোট সদস্য, আর সকলের ভীষণ আদরের। বিমানবন্দরের গেইটে আদ্রিয়ানকে দেখে জুনাইদ খুশিতে চিৎকার দিয়ে উঠে বলে, আব্বু, আদ্র ভাইয়া এসে পড়েছে। ওই দেখ আদ্র ভাইয়া। জুনাইদের চিৎকার শুনে রুহুল আমিন বিমানবন্দরের গেইটের দিকে তাকায়। সত্যি আদ্রিয়ান এসেছে। যদিও 7 বছর আগের মানুষটা আর এখনকার মানুষটার মধ্যে বিশাল তফাৎ রয়েছে। আদ্রিয়ান এখন 25 বছর বয়সের যুবক, তার বডি আর ফিটনেস আগের তুলনায় অনেক বেটার হয়েছে। চোখে তার কালো ফ্রেমের সাদা চশমা, চেহারায় ডক্টর ভাব চলে এসেছে তার। রুহুল আমিন আর জুনাইদ এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান গেইট দিয়ে ঢুকার সময় দূরে বসে থাকা রুহুল আমিনকে দেখতে পায়।
আদ্রিয়ান ও তার চাচার কাছে এগিয়ে যায়। তবে রুহুল আমিনের আগে জুনাইদ আদ্রিয়ানের কাছে পৌঁছাতে সক্ষম হয় ও গিয়েই আদ্রর কোমর জড়িয়ে ধরে আর বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আদ্র ভাইয়া, তুমি এসে পড়েছ, তবে এত দেরি করলে কেনা? গত 1 ঘন্টা যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি। আদ্রিয়ান জুনাইদের কথা শুনে হাসে, এরপর ওর মাথায় হাত দিয়ে বলে, সরি জুনাইদ, তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি বলে। বিমান বাংলাদেশে আসতে দেরি করেছে, যার জন্য লেট হয়ে গেছে। আদ্রিয়ানের কথা শেষ হতেই জুনাইদা প্রশ্ন করে উঠে, আদ্র ভাইয়া, আমেরিকা থেকে কি তুমি আমার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছ? আমার কিন্তু অনেক খেলনা চাই। আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলে, অবশ্যই নিয়ে এসেছি। বাড়ি যায়, এরপর সব দিব। আদ্রিয়ান জুনাইদের সাথে কথা বলা শেষ করে রুহুল আমিনের সাথে টুকটাক কথা বলে। আদ্রিয়ান আশেপাশে তাকায়, তাদের সাথে জামান সাহেবকে না দেখে বলে, আব্বু আসেনি তোমাদের সাথে? জামান সাহেবের ময়মনসিংহ যাওয়ার কথা রুহুল আমিন বলে না। রুহুল আমিন বলে, ব্যবসার জরুরি প্রয়োজনে তোমার আব্বুকে দূরে যেতে হয়েছে। তবে আজকের মধ্যেই ভাইজান বাড়ি ফিরে আসবে, রাতে তোমার সাথে অবশ্যই দেখা করবেন। ওকে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, রুহুল আমিন আর জুনাইদের সাথে গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে মেঘ আর জামান সাহেব গাড়ি করে ময়মনসিংহ যাচ্ছে, রাস্তায় প্রায় শেষের দিকে। 5 মিনিট পর তারা বাসায় পৌঁছে যাবে। মেঘ গাড়ির মধ্যে বসে আছে, তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে জামান সাহেব। বাড়িতে এত ড্রাইভার থাকার পর ও জামান সাহেব নিজে ড্রাইভ করে মেঘকে ময়মনসিংহ পৌঁছে দেয়। মেঘ জামান সাহেবের দিকে তাকায়, জামান সাহেব বেশ শান্ত হয়ে ড্রাইভ করে যাচ্ছে। তবে মেঘ জানে তার বড় আব্বুর মনে আজ কত কষ্ট, এই গম্ভীর চেহারার আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয়ের অধিকারী মানুষটাকে মেঘ চিনে। ছোটবেলা বাবার মৃত্যুর পর থেকে তার বড় আব্বু তাকে বাবার ভালোবাসা দিয়েছে, স্নেহ, মমতা আর যত্ন দিয়ে আগলে রেখেছে। সৃষ্টি আর মেঘ, এই দুইজন মানুষ জামান সাহেবের কাছে কখন আলাদা ছিল না, দুইজনই তার মেয়ে। বরং সৃষ্টির চেয়ে মেঘকে উনি বেশি আগলে রেখেছেন, বন্ধুর মেয়ে বলে না, নিজের মেয়ে বলে। আদ্রিয়ানের সাথে বিয়ে দিয়ে মেঘের জীবন উনি নষ্ট করেছেন, এই অপরাধ বেদ তার মধ্যে সবসময় কাজ করে। মেঘকে সমাজের সকলে ডিভোর্সি নারী হিসাবে জানবে আজ থেকে, মেঘের গায়ে কলঙ্ক লেগে গেল। যার জন্য দায়ী জামান সাহেব, বাবা হয়ে মেঘের জীবন ধ্বংস করে দিলেন উনি। মেঘ তার বড় আব্বুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে, সে জানে তার জামান সাহেব কখন চায়নি তার আর আদ্রিয়ানের ডিভোর্স হোক। মেঘকে উনি সবসময় তার ঘরের মেয়ে করতে রাখতে চেয়েছিলেন। তালুকদার বংশের বড় বউয়ের পরিচয় জেনে মেঘ পায়, তার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সব শেষ করে দিল আদ্রিয়ান। মেঘ আর তার ডিভোর্সের কথা বলে। তালুকদার বাড়িতে আজ থেকে মেঘ থাকবে না, কথাটা ভেবেই কষ্ট হচ্ছে জামান সাহেবের। আজ তার মেয়ে সারা জীবনের জন্য তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘ মনে মনে বলে, সরি বড় আব্বু, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি, কিন্তু যা সত্যি তা মেনে নিতে হবে, এই বাড়িটা আমার বরং আদ্রিয়ানের। আমাকে ঘৃণা করে একজন মানুষ কেনে তার মা বাবার থেকে দূরে থাকবে? বড় আম্মুই আর কত তার ছেলেকে দেখার জন্য চোখের জল ফেলবে? সব দাস আর ঘৃণার কারণ যেহেতু আমি, তাই আমি না হয় দূরে চলে গেলাম। যে বিয়েটা কখনো মানেনি, তার সামনে বউয়ের অধিকার নিয়ে নাই দাঁড়ালাম। মুক্তি দিলাম তাকে সকল বন্ধন থেকে। ভালো থাকুক, নয় হয় অন্য কারো হয়ে। প্রায় 5 মিনিট পর বাসার সামনে গাড়ি এসে থামে। মেঘ গাড়ি থেকে নেমে যায়, সাথে জামান সাহেব ও নামেন। জামান সাহেব এগিয়ে আসে মেঘের কাছে। তার হাতে রয়েছে কিছু কাগজপত্র। উনি মেঘের কাগজ এগিয়ে দেন আর বলে, এই নাও মেঘ, এই বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। বাড়িটা 5 তালা, সবার উপরের তালায় থাকবে তুমি। অন্য সব তালা ভাড়া দেওয়া হয়েছে, যার থেকে মাসে মাসে টাকা আসবে। আর তোমার বাবার যা জমির ছিল তা কিছু ভাড়া দিয়েছি, আর কিছু বিক্রি করে ব্যাংকে তোমার নামে রেখেছি। এখানে সকল কাগজ পে রয়েছে। মেঘ কাগজ পে হাতে নিয়ে চেক করে দেখে সত্যি এইটা দলিল। জামান সাহেবের কথা মেঘ সম্পূর্ণ শুনে মেঘ বলে, বড় আব্বু, এই বাড়ি আমার নামে কিনার কি দরকার ছিল? আর ব্যাংকের টাকা দিয়ে কি করব আমি? পড়াশোনা বাবদ বেশি খরচ হয় না আমার। জামান সাহেব মেঘের মাথায় রাত রাখে আর যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। জামান সাহেব বলে, মেঘ, তোমার বাবার সম্পত্তির উপর তোমার অধিকার রয়েছে। এখন তুমি বড় হয়েছ, সকল টাকার হিসাব রাখার বয়স হয়েছে তোমার। আর মেডিকেলে পড়াশোনা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। জামান সাহেবের কথায় মেঘ সম্মতি দেয়। এরপর মেঘ জামান সাহেবের থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে চলে যায়।
যতক্ষণ মেঘকে দেখা যায় উনি ততক্ষণ অবধি মেঘের দিকে তাকিয়েছিলেন। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি নিয়ে আবার বাসার দিকে চলে যান। প্রায় 1 ঘণ্টা পর আদ্রিয়ান তালুকদার বাড়িতে এসে পৌঁছায়। প্রথমে গাড়ি থেকে নামে রুহুল আমিন আর জুনাইদ, আর সবার শেষে গাড়ির দরজা খুলে বের হয় আদ্রিয়ান। আজ 7 বছর পর সে আবার তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তালুকদার বাড়ির সাজসজ্জা আর আভিজাত্য এখন ঠিক আগের মতোই আছে। তালুকদার বাড়িয়ে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান, তার সাথে রয়েছে রুহুল আমিন আর জুনাইদ। গাড়ির শব্দ শুনে সৃষ্টি শার্লিন বেগমকে ডাক দেয়। শার্লিন বেগম এখন রান্নাঘরে রান্না করছিলেন, টেবিলে প্রায় 20 প্রকারের খাবারের আইটেম সাজানো রয়েছে। তবুও শার্লিন বেগম আরও রান্না করছেন সৃষ্টির মুখে আদ্রিয়ান ফিরে আসার কথা শুনে। তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ছুটে আসেন। শার্লিন বেগম বাড়ির সদর দরজার কাছে এগিয়ে যান। তালুকদার বাড়ির সদর দরজায় আদ্রিয়ান দাঁড়িয়ে রয়েছে। শার্লিন বেগম আদ্রিয়ানকে দেখে তার কাছে ছুটে যায়। আদ্রিয়ান ও তার মাকে দেখে ভীষণ খুশি হয়, আজ প্রায় 7 বছর পর তার মাকে দেখছে। আদ্রিয়ান গিয়ে জড়িয়ে ধরে শার্লিন বেগমকে। শার্লিন বেগম আদ্রর কপাল চুমে খায়। তার মাথা, গাল সব জায়গায় হাত বুলিয়ে দেয়। শার্লিন বেগম বলে, এই 7 বছরে কি একবার মায়ের কথা মনে পড়েনি তোর আদু? জানিস তোকে একবার দেখার জন্য কত ছটফট করেছি আমি? মা হয়ে সন্তানকে 7 বছর ধরে না দেখার কি কষ্ট তুই জানিস? আদ্রিয়ার তার মায়ের কথা শুনে হাসে, এরপর বলে, আম্মু তুমি এখন আমাকে আদু বলে ডাকবে? বিদেশ থেকে পিএইচডি করে এসে যদি 7ম শ্রেণীতে ফেইল করা একজনের সাথে তুলনা তখন কেমন লাগে? আদ্রিয়ান 7 বছর বাড়ি না ফিরার কথা কিছু বলে না, কারণ সে এই খুশির সময় ওই ঘটনা মনে করতে চায় না। শার্লিন বেগম আর আদ্রিয়ানকে কিছু বলে না। সৃষ্টি ছুটে যায় তার ভাইয়ের কাছে। সৃষ্টি বলে, ভাইয়া আই মিস ইউ। আই মিস ইউ টু আমার ছোট বোন। সৃষ্টির সাথে আরও কিছু সময় কথা বলে আদ্রিয়ান, এরপর সকলের থেকে বিদায় নিয়ে সে ফ্রেশ হতে তার রুমে যায়। আদ্রিয়ান তার রুমে প্রবেশ করে। রুমটা তার আগের মতো রয়েছে। সবকিছু পরিপাটি করে সাজানো, খুব যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে সব। আদ্রিয়ান তার ব্যাগ পে রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়, তার ব্যাগের সকল জামাকাপড় আলমারিতে রাখতে যায়। আলমারিতে জামাকাপড় রাখা শেষ করে যখন আলমারি বন্ধ করতে যাবে, তখনই একটা ছবি এসে তার পায়ের কাছে পড়ে। এইটা মেঘের ছবি। যদিও আদ্রিয়ানের রুম থেকে মেঘের সমস্ত ছবি সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো আলমারির কোনায় একটা মেঘের ছবি থেকে গেছে। আদ্রিয়ান একটু ঝুঁকে তার পায়ে পড়ে থাকা ছবি উঠায়। ছবিটা উল্টো দিকে ঘুরেছিল। আদ্রিয়ান যখন ছবিটা ঘুরিয়ে দেখে, তখনই সে অবাক হয়ে যায়। অন্যদিকে সৃষ্টি আদ্রিয়ানের রুমে আসে তাকে খাবার খাওয়ার জন্য ডাক দিতে। আদ্রিয়ানের রুমে এসে যখন ডাকতে যাবে, তখনই তার হাতে মেঘের ছবি দেখতে পায়। সৃষ্টি ভয় পেয়ে যায়। আদ্রিয়ান ছবিটা দেখছে। আদ্রিয়ান সামনে তাকিয়ে দেখে সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে, সৃষ্টি এই ছবি কার? কোথাও এইটা, বাকিটুকু কালকে জানবেন।